দেশ কোথায় গোপালী? আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা। প্রবাদে আছে, প্রকৃতির বিচার বড়ই নিখুঁত এবং কর্মের ফল কাউকেই সহজে ছাড়ে না। সময়ের চাকা ঘুরে আর সেই ঘূর্ণনে একসময় যারা ধরাকে সরা জ্ঞান করতেন, তাদেরও একদিন জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হয়। ১৩ বছর আগের ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যিনি সাবেক প্রধানমন্ত্রী ও আপিসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিলেন, আজ সময় নির্মম পালা বদলে তাকে নিজের পাওনা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। হ্যাঁ, বলা হচ্ছে ২০১৩ সালের সেই কলঙ্কজনক বালুর ট্রাক ঘটনার কথা। দীর্ঘ ১৩ বছর পর চাকরি হারিয়ে সেই নারী পুলিশ কর্মকর্তা শামসুন নাহার আজ তার কৃতকর্মের চরম সাজা পাচ্ছেন। দেরিতে হলেও মায়ের সমতুল্য একজন বর্ষিয়ার নেত্রীর সাথে বেয়াদবি করা সেই কর্মকর্তার বিচার নিশ্চিত করায় সাধারণ জনগণও আজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সাধুবাদ জানাচ্ছেন। কিন্তু এই ঘটনার পেছনের কুশীলব আসলে কারা ছিলেন? কিভাবে তারা রাষ্ট্রীয় পোশাকের আড়ালে ক্ষমতার অপব্যবহার করে একের পর এক পদোন্নতি বাগিয়ে নিয়েছিলেন? কেন সেদিন একটি দেশের সাবেক প্রধানমন্ত্রীকে এমন অমানবিক পরিস্থিতির শিকার হতে হয়েছিল? চলুন আজ বিস্তারিত জেনে নিই সেই অজানা ইতিহাস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০১৩ সাল এবং একটি বালুর ট্রাক এক অবিচ্ছেদ্য ন্যাক্কারজনক ও কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের আগে তৎকালীন সরকারের চরম রাজনৈতিক নিপীড়নের এক অভিনব প্রতীক হয়ে উঠেছিল এই বালুর ট্রাক। তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন ফিরোজাতে সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখতে আজ্ঞাবহ কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা ব্যবহার করেছিলেন বালু ভর্তি ট্রাক। একটি বা দুটি নয়, পুরো পাঁচটি ট্রাক বিভিন্ন কায়দায় আড়াআড়ি করে দাঁড় করিয়ে আটকে দেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়ার বাসভবনের প্রবেশ পথ সহ সম্পূর্ণ রাস্তা। এই সুদূর প্রসারী চক্রান্তের মূল উদ্দেশ্য ছিল বেগম জিয়া যেন কোনোভাবেই ২৯ ডিসেম্বর বিরোধী দলের ডাকা মার্চ ফর ডেমোক্রেসি বা ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচিতে যোগ দিতে না পারেন। কারণ তৎকালীন সরকার খুব ভালো করে জানত, তিনি যদি সেদিন একবার রাস্তায় নামতে পারেন এবং জনতার ঢল নামে, তবে ২০১৪ সালের সেই একতরফা নির্বাচন কোনোভাবেই সম্ভব হতো না। গণতন্ত্রের সেই কণ্ঠরোধ করার জন্যই সেদিন রচিত হয়েছিল এক জঘন্য নাটক। পুরো ফিরোজাকে এমনভাবে অবরুদ্ধ করা হয়েছিল যেন সেটি কোনো রাজনৈতিক নেত্রীর বাড়ি নয়, বরং ভয়ঙ্কর কোনো কারাগার। সেই ২৯ ডিসেম্বরের ঘটনা কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীকে অবরুদ্ধ করার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল বাংলাদেশের পুরো গণতান্ত্রিক ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মতো এক সুপরিকল্পিত নীল নকশা। সেদিন যদি বালুর ট্রাক দিয়ে সেই অভিযাত্রা বন্ধ না করা হতো, তাহলে হয়তো দেশের ইতিহাসে আজ অন্যভাবে লেখা হতো। মানুষের ভোটাধিকার হরণের যে কালো অধ্যায় এরপর শুরু হয়, তার বীজ রোপণ করা হয়েছিল ওই বালুর ট্রাকের আড়ালেই। ইতিহাসের এই ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নের সেই দিনের মূল কুশীলবের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, উপকমিশনার লুৎফুল কবির, এডিসি আয়েশা সিদ্দিকা, পুলিশ সুপার শামসুন নাহার এবং ওসি রফিক সহ আরও কয়েকজন। ২৯ ডিসেম্বর সকাল হতেই পুরো রাস্তা র্যাব ও পুলিশ দিয়ে ঘিরে ফেলে এক অভেদ্য দেয়াল তৈরি করা হয়। বেগম খালেদা জিয়া যখনই নিজ বাসভবন থেকে সমাবেশ স্থলের উদ্দেশ্যে বের হওয়ার চেষ্টা করেন, তখনই তার পথ চরম অসৌজন্যমূলকভাবে রোধ করা হয়। যারা সেদিন ঘটনাস্থলে ছিলেন বা পরবর্তীতে গণমাধ্যমের ফুটেজ দেখেছেন, তারা জানেন যে সেদিন বেগম জিয়াকে কতটা মানসিক কষ্ট দেওয়া হয়েছিল। তার দীর্ঘ আপোষহীন রাজনৈতিক জীবনে তাকে এতটা ব্যথিত হতে খুব কমই দেখা গেছে। ক্ষুব্ধ ও ব্যথিত হয়ে ম্যাডাম সেদিন বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তাদের বলেছিলেন, আপনারা আমার বাসার ভেতরে কেন ঢুকে গিয়েছেন? একজন মেধাবী ও ভালো কাজের নজির থাকা সত্ত্বেও পুলিশ কর্মকর্তা শামসুন নাহার সেদিন শুধুমাত্র উপর মহলের মন জয় করার জন্য বেগম জিয়ার সাথে যে ধৃষ্টতা দেখিয়েছিলেন, তা তাকে সাধারণ মানুষের কাছে চিরতরে একজন ভিলেন বানিয়ে দিয়েছে। প্রজাতন্ত্রের একজন সেবক হয়েও তিনি ভুলে গিয়েছিলেন যে ক্ষমতার পালা বদল চিরন্তন, আর আজ সেই অপকর্মের ফলস্বরূপ তাকে চাকরি হারাতে হলো চরম অপমানের সাথে। এই ঘটনা আমাদের দেশের আমলা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এক বিশাল সতর্কবার্তা। প্রজাতন্ত্রের কর্মচারীদের আজ কাজ হলো জনগণের সেবা করা এবং সংবিধান মেনে চলা, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লেজুর বৃত্তি না করা। কিন্তু সেদিনে সেই পুলিশ কর্মকর্তারা নিজেদের পেশাদারি শপথ ভুলে গিয়ে শুধুমাত্র অবৈধ প্রমোশন এবং ক্ষমতার লোভে নিজেদের বিবেক বিক্রি করে দিয়েছিল।
তারা ভেবেছিল বিরোধী দলকে দমন করে তারা চিরকাল ক্ষমতার শীর্ষবিন্দুতে অবস্থান করবেন, কিন্তু ইতিহাস সাক্ষী ক্ষমতার দম্ভ চিরস্থায়ী নয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে সাহসিকতা ও দূরদর্শিতার সাথে এই জবাবদিহিতার সূচনা করেছেন তা দেশের সাধারণ মানুষের মনে আইনের শাসনের প্রতি নতুন করে আস্থা ফিরিয়ে আনছে। শামসুন নাহারের এই চাকরি চুক্তির ঘটনা শুধু একটি শাস্তি নয়, এটি পুরো প্রশাসনের জন্য এক কড়া সতর্কবার্তা। প্রজাতন্ত্রের কর্মচারীদের এটা মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আইন সবার উপরে এবং ক্ষমতার অপব্যবহার করলে একদিন না একদিন ঠিকই কাঠ গড়ায় দাঁড়াতে হবে। পুরো ঘটনার মূল মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। ক্ষমতার অপব্যবহারের এক নিকৃষ্ট উদাহরণ তৈরি করে তিনি তৎকালীন সরকারের বিশেষ আশীর্বাদের র্যাব প্রধান এবং পরবর্তী আইজিপি বা পুলিশ প্রধানের মতো সর্বোচ্চ দায়িত্ব পান। আর সেই রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তিনি গড়ে তোলেন হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড়। আজ যা দেশবাসীর কাছে দিবালোকের মতো স্পষ্ট এবং দুর্নীতির দায়ে আজ তিনি দেশান্তরী। অন্যদিকে বেগম খালেদা জিয়া যখন গাড়ি নিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন তখন তার গাড়ির ঠিক সামনে চরম ঔদ্ধত্য নিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তৎকালীন এডিসি আয়েশা সিদ্দিকা। একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে এমন বেআইনি ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের নগদ পুরস্কার হিসেবে তৎকালীন সরকার তাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলার এসপি বানিয়ে দেয়। পরবর্তীতে বিশেষ আশীর্বাদে তিনি অতিরিক্ত ডিআইজি পদেও পদোন্নতি পান। চরম উদ্বেগের বিষয় হলো আজও যারা ধরাছোঁয়ার বাইরে আছেন, বিশেষ করে আয়েশা সিদ্দিকার মতো কর্মকর্তারা যারা এখনো গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন, তাদের বিষয়েও প্রশাসনের দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এসপির মতো গুরুত্বপূর্ণ পদ থেকে বদলি করে বর্তমানে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, যারা এতদিন গণতন্ত্রের টুটি চেপে ধরেছিল, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে এমন বিতর্কিত কর্মকর্তারা এখনো কিভাবে বহাল তবিয়াতে চাকরিতে থাকেন? এই আজ্ঞাবহ দলের আরেকজন অন্যতম কর্মকর্তা ছিলেন উপ পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির। নেত্রীকে অবরুদ্ধ করার এই হীন কাজের স্বীকৃতি স্বরূপ তাকে পুরস্কৃত করে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বানানো হয় এবং পরবর্তীতে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়। তবে আশার কথা হলো বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সম্প্রতি তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই নেপথ্যে চক্রান্তে আরও ভূমিকা রেখেছিলেন ডিবি গুলশান বিভাগের তৎকালীন উপকমিশনার শেখ নাজমুল আলম। তিনিও সরকারের বিশেষ আশীর্বাদে ডিএমপির যুগ্ম কমিশনার থেকে শুরু করে সিআইডির ফরেন্সিক ও ক্রাইম ওয়েস্ট বিভাগের ডিআইজি পদের মতো অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া গুলশান জোনের তৎকালীন এসি নুরুল আলম পদোন্নতি পেয়ে উপকমিশনার হয়েছিলেন, যিনি বর্তমানে অবসরে আছেন। এই কর্মকর্তারা সেদিন শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং পদোন্নতির লোভে দেশের গণতন্ত্রকে অবরুদ্ধ করেছিলেন। প্রিয় দর্শক, ক্ষমতার অপব্যবহার করে যারা দেশের গণতন্ত্রকে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করেছিল এবং একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করেছিল, তাদের প্রত্যেকেই কি অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করা উচিত নয়? শামসুন নাহারের চাকরি চুক্তির মতো বাকিদের বিরুদ্ধেও কি কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? এ বিষয়ে আপনার অত্যন্ত মূল্যবান ও সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতি, ভূ রাজনীতি এবং ক্ষমতার অন্দরমহলের এমন সব এক্সক্লুসিভ খবরের সত্য ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্যদের সচেতন করতে শেয়ার করুন। সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।